সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে, অধ্যায় 8। এর আগে আমরা আয়তঘন অধ্যায় 4 নিয়ে আলোচনা করেছি। তার লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অন করে সবার প্রথম আমাদের ভিডিওটি পেতে থাকো। দেরি না করে শুরু করা যাক। যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ কী। চোঙ বলতে আমরা সাধারণত লম্ববৃত্তার চোঙকেই বুঝি। এই লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ এর তল সংখ্যা নিয়ে আলোচনা করব, ফর্মুলাগুলি নিয়ে আলোচনা করব এবং লম্ববৃত্তাকার চোঙের যে সমস্যাগুলি অর্থাৎ অঙ্কগুলি আছে সেগুলো নিয়েও আলোচনা করব। প্রথমেই আমরা বাড়িতে যে লম্ববৃত্তাকার চোঙের মতো যেগুলি দেখতে পাই, যেমন ড্রাম হতে পারে, পেনদানি হতে পারে, পাইপ হতে পারে, এরকম বিভিন্ন বস্তুগুলি লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ বলা যেতে পারে। লম্ববৃত্তাকার চোঙ শুধুমাত্র যখন আমাদের চোঙ বলবো তার মানে বুঝতে হবে সেটা লম্ববৃত্তাকার চোঙকেই বোঝাচ্ছে। লম্ববৃত্তাকার চোঙের তল হচ্ছে তিনটি, একটি বক্রতল এবং দুটি সমতল, অর্থাৎ উপর এবং নিচে দুটি বৃত্ত থাকবে এবং যেটা পার্শ্বতল সেটার ক্ষেত্রফল যদি নির্ণয় করা হয় আমরা এটা একটা আয়তক্ষেত্র পাবো, যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। সে আর ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা যেটা জানি যে একটা বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, বৃত্তের পরিসীমা। তার সঙ্গে যদি আমরা হাইট অর্থাৎ উচ্চতাকে গুণ করে দিই তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 2πrh। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপর আমরা যেটা পাবো, যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলি তাহলে কি পাবো? যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলি অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল বলতে তিনটি তলই অর্থাৎ দুটি সমতল এবং একটি বক্রতল। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা আগেই জেনেছি 2πrh, এবং যে সমতল দুটি থাকছে সেটা দুটি বৃত্ত অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। তাহলে যদি দুটো থাকে তাহলে হবে 2πr²। তাহলে 2πrh এবং 2πr² এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ এখান থেকে যদি আমরা 2πr কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে h+r। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πr, ব্র্যাকেট দেওয়ার পর h+r, এককটা কিন্তু বর্গ হবে যেহেতু ক্ষেত্রফল। এরপর যদি যেমন পেন স্ট্যান্ড অর্থাৎ একটা তল খোলা, এক মুখ খোলা যদি বলে তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? সেক্ষেত্রে হবে 2πrh, তার সঙ্গে একটা πr², যেহেতু এক মুখ খোলা তাহলে এক মুখটা বাদ চলে যাবে, তাহলে হবে πr²। তাহলে ফর্মুলাটা হবে 2πrh প্লাস πr², এক মুখ খোলার ক্ষেত্রে। এরপর যদি আমরা আয়তনের ফর্মুলা খুঁজি, আয়তন অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আমরা জানি লম্ববৃত্তাকার চোঙ এর নিচেটা অর্থাৎ ভূমিটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², তার সঙ্গে যদি উচ্চতাকে গুণ করে দিই তাহলে লম্ববৃত্তাকার চোঙের যে আয়তনটা পাবো সেটা হচ্ছে πr²h। এই ক্ষেত্রে এককটা হবে ঘন একক যেহেতু আয়তন, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে πr²h। এরপর আর একটা ফর্মুলা হচ্ছে, যদি যে লম্ববৃত্তাকার চোঙ থাকবে সেটা যদি ফাঁপা হয়, অর্থাৎ ফাঁপা হলে দুটি ব্যাসার্ধ থাকবে
একটি ব্যাসার্ধকে আমরা বাইরের ব্যাসার্ধকে R1 এবং ভিতরের ব্যাসার্ধকে R2 দ্বারা প্রকাশ করব। উচ্চতাটা এইচই থাকবে। তাহলে যে ফাঁপা চোঙের আয়তন হবে সেটা হবে পাই R1 তার স্কোয়ার এইচ মাইনাস পাই R2 তার স্কোয়ার ইন্টু এইচ। অর্থাৎ এখানে যদি পাই আর এইচ আমরা কমন নিয়ে নিই তাহলে যেটা হবে পাই এইচ ব্র্যাকেটের মধ্যে R1 তার স্কোয়ার মাইনাস R2 তার স্কোয়ার। অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধের যে বর্গ তাদের যদি অন্তর করি এবং সেটা পাই এবং এইচ দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাব ফাঁপা চোঙের আয়তন। এবার আমরা আলোচনা করব ফাঁপা চোঙের যদি বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে বাইরের ও ভিতরের বক্রতলের মোট ক্ষেত্রফল। বক্রতলের মোট ক্ষেত্রফল কী হবে? 2 পাই এইচ যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে R1 প্লাস R2 অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ এবং বাইরের ব্যাসার্ধের যোগফল। তাহলে ফর্মুলাটা হবে চোঙের ভিতর ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল সমান 2 পাই ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2 ইন্টু এইচ। এককটা বর্গ একক হবে যেহেতু ক্ষেত্রফল। এরপর হচ্ছে দুই মুখ খোলা ফাঁপা চোঙ যদি লম্ববৃত্তাকার চোঙ থাকে তার সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ দুই মুখ যদি খোলা হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে ভিতর এবং বাইরের ক্ষেত্রে 2 পাই R1 প্লাস R2 ইন্টু এইচ প্লাস যেটা ফাঁপা চোঙের ক্ষেত্রে উপরে এবং নিচে অর্থাৎ দুটো ক্ষেত্রফল থেকেই যাচ্ছে তাহলে সেই দুটোরও যোগ হবে, যেমন 2 পাই আর স্কোয়ার R1 তার স্কোয়ার মাইনাস R2 তার স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে 2 পাই ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2 ইন্টু এইচ প্লাস 2 পাই ব্র্যাকেটের মধ্যে R1 তার স্কোয়ার মাইনাস R2 তার স্কোয়ার। এখানেও এককটা হবে বর্গ একক যেহেতু সমস্ত ফর্মুলাগুলি জানা হয়ে গেল। অর্থাৎ কী কী ফর্মুলা আমরা জানলাম? লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, এগুলি ফর্মুলা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কোষে দেখি 8-এর অঙ্কগুলি দেখব এবং প্রত্যেকটি সমস্যার সমাধান করব। শুধু সমাধান করলে হবে না, বারবার যেটা আমি বলি যে কোশ্চেন প্রথমেই বুঝতে হবে যে প্রশ্নটা আমার কি করছে এবং তার উত্তরটা কি হতে পারে। প্রথমত আমাদেরকে পরিমিতির ক্ষেত্রে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে প্রশ্নটা বুঝতে হয় এবং কোন ফর্মুলায় হবে। সেই আকারটা যদি আমরা বুঝতে পারি সেটা আয়তঘন না লম্ববৃত্তাকার চোঙ না শঙ্কু না গোলক, তাহলে আমি অঙ্কটা সহজেই পেরে যাব, কারণ কয়েকটা মাত্র ফর্মুলা মুখস্থ করলেই আমাদের অঙ্কগুলি হয়ে যায়। তাই সকলকে বলবো যে প্রথমত হচ্ছে প্রশ্নগুলোকে সঠিকভাবে বোঝা এবং তার কোন অংশটা চাচ্ছে অর্থাৎ ক্ষেত্রফল চাচ্ছে না আয়তন চাচ্ছে সেটাকে বুঝে তার সঠিকভাবে উত্তর আমাদেরকে করতে হবে। চলো এবার আমরা কোষে দেখি 8-এর অঙ্কগুলো করি। 1-এর অঙ্কটা যেটা বলেছে যে একটি পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর লিখি। অর্থাৎ এই যে চিত্র আছে এই চিত্রটির 1 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটি হচ্ছে ঘনবস্তুটির ড্যাশটি তল আছে, অর্থাৎ কয়টি তল আছে। আমরা এটা একটা জানি পার্শ্বতল এবং এইটা একটা সমতল, এইটা একটা সমতল, অর্থাৎ টোটাল তল হচ্ছে 3টি। তাহলে ছবি ঘনবস্তুটির 3টি তল। ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল, অর্থাৎ কয়টি বক্রতল আছে এবং কয়টি সমতল আছে। বক্রতল আছে একটি এবং সমতল আছে উপরে একটি নিচে একটি, তাহলে সমতল আছে 2টি। তাহলে ছবির ঘনবস্তুটির একটি বক্রতল ও 2টি সমতল। এবার আমাদের 2 নম্বর কোশ্চেন যেটা বলেছে আমরা বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ বাড়িতে যেগুলো আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে পেনদানি, 2 নম্বর হচ্ছে কাচের গ্লাস, 3 নম্বর হচ্ছে জলের পাইপ, টিউবলাইট, সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার হতে পারে, গোলাকার পেন্সিল হতে পারে, ড্রাম হতে পারে, অর্থাৎ অনেকগুলি দেখা যায়।
তার মধ্যে 5টি আমরা নাম বলবো। এরপর 3-এর কোশ্চেনটা কি বলছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 1816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমাদের বুঝতে হবে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু ড্রামের ঢাকনা আছে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 1816। এবার বলা আছে ব্যাস, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, তাহলে উচ্চতাটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা লাগছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি? লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা বের করি, সাধারণত আমাদের এই অঙ্কটিতে অর্থাৎ 3-এর অঙ্কে লাগবে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যেটা জানি সেটা হচ্ছে 2πr/h ব্র্যাকেট r প্লাস h। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেগুলোকে লিখব। প্রথমে হচ্ছে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ড্রামের ব্যাস সমান কত বলে দিয়েছে, 28 সেমি। তাহলে ড্রামের ব্যাসার্ধ কত হবে, ড্রামের ব্যাসার্ধ ব্র্যাকেট আর 28/2 সমান 14 সেমি। আর যেটা বলে দিয়েছে এছাড়া আমাদের বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। উচ্চতা আমরা জানি না, তাহলে ড্রামের উচ্চতা সমান আমরা h সেমি লিখলাম, ঠিক আছে। এবার যদি সমগ্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে লিখব ড্রামের সমগ্রতলের ক্ষেত্রফল। ফর্মুলাটা কি হচ্ছে, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, এককটা হবে বর্গ একক। তাহলে আমরা এখানে যে মানটা জানি সেটা লিখব। সেটা হচ্ছে পায়ের মান জানি 22/7, আর এর মান জানি 14, এইচের মান জানি না, এটা হবে বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 7 দুগুণে 14, তাহলে 2 × 2 × 22 ব্র্যাকেটের মধ্যে 14 প্লাস এইচ বর্গ সেমি, এবং একটা দেওয়া আছে সেটা কত, 1816। তাহলে শর্তানুসারে যদি আমরা লিখি, শর্তানুসারে 2 × 2 × 22 14 প্লাস এইচ ইকুয়াল টু 1816। তাহলে এটা গণিত আকারে আছে, ডান দিকে চলে গেলে ভাজিত হয়ে যাবে। 14 প্লাস এইচ ইকুয়াল টু 1816 2 × 2 × 22। তাহলে এটা আমি যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে হবে 1408, আবার 2 দিয়ে কাটলে হবে 704। এবার আমরা 22 দিয়ে কাটতে পারি, 22 দিয়ে কাটলে হয় 3 × 66 আর 22 × 40 অর্থাৎ 32। তাহলে 14 প্লাস এইচ ইকুয়াল টু 32, ঠিক আছে। তাহলে আমরা এইচ এর মান, অতএব এইচ ইকুয়াল টু, এদিকে যুক্ত আছে ডান দিকে গেলে বিযুক্ত হয়ে যাবে, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে 18। তাহলে এইচ এর মান আমরা অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম 18। তাহলে আমাদের এটাই বের করতে বলেছে, তাহলে লিখব অতএব ড্রামটির উচ্চতা 18 সেমি। তাহলে আমাদের 3-এর অঙ্কটা উত্তর হয়ে গেল। 4-এর অঙ্কটি দেখব।
একটি ঘরের বারান্দায় 5.6 ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে? অর্থাৎ ঘন ডেসিমি মানে কিন্তু আয়তন বের করতে বলছে। তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে যাবো এবং এখান থেকে উচ্চতাও পেয়ে যাব এবং ঘন ডেসিমি অর্থাৎ দুটোকে ডেসিমিতে নিয়ে এসে অর্থাৎ একটা মিটার আছে ডেসিমিতে এনে দুটোর আয়তন বার করলে আমরা এটা পেয়ে যাব। একটা আয়তন বার করে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আয়তনের ফর্মুলা করতে হবে। আর একটা বলেছে প্রতি বর্গমিটার এত টাকা, অর্থাৎ প্রতি বর্গমিটার মানে কিন্তু প্লাস্টার করা মানে কিন্তু এটা ক্ষেত্রফল বোঝাচ্ছে। এবার ক্ষেত্রফল সেটা সমগ্র তল না পার্শ্বতল সেটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু পিলারের উপর এবং নিচেটা কি হয় মেঝের সঙ্গে লেগে থাকে এবং উপরটা ছাদের সঙ্গে লেগে থাকে, তাহলে উপর নিচে প্লাস্টার করতে হয় না। তাহলে এক্ষেত্রে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে যাবো, উচ্চতাও দেওয়া আছে, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলেই আমরা অঙ্কটা পেরে যাব। তাহলে অঙ্কটা পড়ে বুঝতে হবে। এরপর পড়ে বুঝলেই আমরা ফর্মুলা পুট করলেই অঙ্কটা পেরে যাব। তাহলে অঙ্কটা শুরু করি। প্রথমে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 4 অঙ্ক, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাস দেওয়া আছে। তাহলে লিখব লম্ব বৃত্তাকার পিলারের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, তাহলে কত দেওয়া আছে 5.6, তাহলে 5.6কে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 2.8 ডেসিমি। ঠিক আছে, লম্ববৃত্তাকার পিলারের উচ্চতাও দেওয়া আছে, উচ্চতা ব্র্যাকেট এইচ ও দেওয়া আছে 2.5 মিটার। তাহলে মিটারটাকে ডেসিমিটার করব, তাহলে হবে 25 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে উচ্চতা পেয়ে গেলাম আর ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এবার আয়তন, তো লম্ববৃত্তাকার পিলারের আয়তন, আমরা আয়তনের ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, এটা হবে ঘন একক। তাহলে মানগুলো বসাবো, পায়ের মান হচ্ছে 22/7 গণিত আর এর মান হচ্ছে 2.8 গণিত 2.8, এইচের মান হচ্ছে 25। তাহলে এটা তুলে একটা 10 নিলাম, এই দশমিকটা তুলে একটা 10 নিলাম, তাহলে 5×5 25, 5 দিয়ে 10, তাহলে কাটলাম 11 দিয়ে 22, দেখছি 4×7 28, এখানে হচ্ছে 5 দিয়ে 10, 2 দিয়ে 4। তাহলে যেটা হবে সেটা হবে 28 গণিত 11 গণিত 22 গণিত, তাহলে 28 গণিত 22 এত হবে ঘন ডেসিমি, ঘন ডেসিমি। তাহলে যদি 22কে 28 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 616 ঘন ডেসিমি। কটি পিলার আছে? 2টি পিলার। তাহলে অতএব আমরা যখন উত্তরটা লিখব তখন লিখব 2টি লম্ববৃত্তাকার পিলার, অতএব 2টি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে মোট 616 গণিত 2 সমান হচ্ছে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে প্রথম যে উত্তরটা আমাদের প্রথম উত্তরটা চেয়েছিল কত মশলা লাগবে, তাহলে সেটা বেরিয়ে গেল 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এবার যেটা হচ্ছে প্লাস্টার অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। তাহলে পিলারের
পার্শ্বতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, এটা হচ্ছে বর্গ একক। তাহলে 2 গুণিত 22/7, 2.8 আর 25, এটা হচ্ছে বর্গ ডেসিমি। দশমিকটা যদি তুলে দিই 10 হবে, 4 7 28, 5 2 10, 5 5 25। তাহলে 20কে যদি 22 দিয়ে আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 440 বর্গ ডেসিমি। তাহলে বর্গ ডেসিমি থেকে ঘন ডেসিমি করতে গেলে কি করতে হয়? বর্গ থেকে বর্গ থেকে বর্গ ডেসিমি থেকে বর্গ মিটার, অর্থাৎ মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, কিন্তু যেহেতু বর্গ আছে তাই জন্য 2 ঘর, তাহলে হচ্ছে 4.40 বর্গ মিটার। এটা একটা পিলারের। তাহলে পিলার আছে কয়টি? 2টি। তাহলে 2টি পিলারের পার্শ্বতলের মোট ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 8.8 বর্গ মিটার। তাহলে এক একটি পিলার প্লাস্টার করতে কত খরচ হয়? এক একটি প্লাস্টার করতে খরচ হয়, প্রতি বর্গ মিটারে খরচ হয় 125 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে যদি 125 টাকা খরচ হয়, তাহলে 8.8 বর্গ মিটারে কত খরচ হয় বার করে নেবো। তাহলে অতএব 2টি পিলার প্লাস্টার করতে মোট খরচ হবে 125 গণিত 8.8। তো 8.8কে 125 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 1100 টাকা। তাহলে আমাদের পার্শ্বতল বেরিয়ে গেল এবং ওই পিলার প্লাস্টার করতে কত খরচ হবে সেটা বেরিয়ে গেল, 1100 টাকা। আর কত মশলা লেগেছে? মশলা লেগেছে 1232 ঘনসেমি। দুটো অ্যান্সার বেরিয়ে গেল। এরপর 5 অঙ্কটা দেখব। বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকে। প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে এখানে কিন্তু আয়তন বের করতে হবে, আয়তন বার করতে হবে। তাহলে প্রতি ঘন ডেসিমি যেহেতু বলেছে, তাহলে আয়তন বার করলে আমরা মোট গ্যাসের এখানে ওজন বলা আছে, তাহলে যদি প্রতি ঘন ডেসিমি বার করতে চাই, মোট আয়তন যেটা হবে সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে প্রতি ডেসিমি গ্যাসের আয়তন কত আমরা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমাদের যেটা বলতে দিয়েছে অন্তঃব্যাস যেহেতু বলেছে, তার মানে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা আছে তারই আমরা কিন্তু ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে যাব। অন্তঃব্যাসার্ধ বলেছে এবং লম্বা বলেছে, লম্বা মানে ভিতরে যে উচ্চতাটা সেটা, তাহলে গ্যাসের আয়তনটাই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে বুঝতে হবে আমাদের আয়তন ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে 5 অঙ্কটা করি। তাহলে প্রথমে যেটা আমরা লিখব সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ মানে ভিতরের ব্যাসার্ধ। তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যাস বলা আছে, কিন্তু আমরা ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, তাহলে হবে 2.8/2 সমান হবে 1.4 ডেসিমি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি? গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে উচ্চতাটা, গ্যাস সিলিন্ডারের উচ্চতা, তার মানে হচ্ছে এইচ, এর মানটা কত? 7.5 ডেসিমি। অতএব গ্যাস সিলিন্ডারের আয়তনের ফর্মুলা আমরা কি জানি? পাই
r²h ঘন ডেসিমি। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 1.4 গুণিত 1.4, এইচ এর মান হচ্ছে 7.5। তাহলে 22/7 গুণিত 14/10 গুণিত 14/10 গুণিত 75/10, অর্থাৎ দশমিকগুলো তুলে সব 10 নিয়ে নিলাম, সব একক কিন্তু ঘন ডেসিমি আছে। কাটাকাটি করে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 15 75। এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 11, 2 দিয়ে কাটলে হবে 5, 3 5 15। তাহলে উপরটা যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো, তাহলে গুণ করলে আমরা দেখে নিই গুণ করে কত হচ্ছে, এবং সেটাকেই রেখে দেবো, গণিত আকারে রেখে দেবো, তাহলে আমাদের ভাগ করতেও সুবিধা হবে। তাহলে কত হচ্ছে 11 গণিত 14 গণিত 3/10 এত ঘন ডেসিমি। এবার আমাদেরকে 1 ঘন ডেসিমির ওজন বার করতে হবে। মোট ওজন কত? একটা সিলিন্ডারে মোট কতটা গ্যাস থাকে, তাহলে সিলিন্ডারের মোট গ্যাস, অর্থাৎ সিলিন্ডারে মোট গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে 15.015 কিগ্রা। মোট গ্যাস, সিলিন্ডারে মোট গ্যাস হচ্ছে 15.015 কিগ্রা। প্রতি ঘন ডেসিমিতে কত গ্যাস, ওজনটা কত বার করব। অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন, তাহলে যে ওজনটা আছে সেটা কত 15.015, এটা দিয়ে ভাগ যদি করি তাহলে হবে 11 গুণিত 14 গুণিত 3, 10টা কত চলে যাবে উপরে চলে যাবে, এই দশমিকটা তুলে নিচে কটা শূন্য, 3টে শূন্য, এই শূন্যের সঙ্গে শূন্য কেটে দিলাম। এবার এটা আমাদের কিগ্রাতে আছে, তাহলে আমরা এটা মনে হচ্ছে যে কিগ্রাতে পাবো না, ঠিক আছে, কারণ নিচে অনেক বড় সংখ্যা আছে। তাহলে এটা আমরা এটা যদি কিগ্রা হয়, এটাকে যদি গ্রাম করি তাহলে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 দিয়ে গুণ করে দিই, একটা দুটো কেটে দিলাম, ঠিক আছে। 11 দিয়ে যদি কাটি, এটাকে 11 দিয়ে কাটি, তাহলে 11 কে 11, 3 11 33, 7 আর 1 মানে 6 11 66, 5 11 55, 11 দিয়ে কাটা হয়ে গেল। এরপর যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কেটে দিই, তাহলে 3 4 12, 3 5 15, 3 5 15, ঠিক আছে। এবার এটাকে কাটি, 5 দিয়ে 2 হবে, 2 দিয়ে 5 হবে, 2 দিয়ে 7 হবে, এটাকে দিয়ে কাটি তাহলে হবে 6 7 42, 5 7 35, তাহলে 65কে 5 দিয়ে গুণ, 65কে যদি 5 দিয়ে আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 5 5 25, 5 5 6 30, 30 আর 2 32 এত গ্রাম, তার মানে হচ্ছে 325 গ্রাম। অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে 325 গ্রাম।